প্রিয় দর্শক, বিস্তারিত খবরের প্রথমেই দেখে নেব আজকের 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বাজেয়াপ্ত 500 কোটির সম্পত্তি উদ্ধার, কোটি কোটি নগদ। ধানবাদে কয়লা পাচার মামলার অভিযানে বড় সাফল্য ইডির। রেশন কার্ড বাতিলের আশঙ্কায় এই 5টি শর্ত পূরণ করেছেন কিনা এখনই দেখে নিন। আচমকায় বিপর্যয়, মাত্র 1 ঘন্টায় বিধ্বস্ত 200 পরিবারের গোটা গ্রাম। অসমে বন্যার ভয়াবহ ধ্বংসলীলা। সরকারি অফিসে ঘোরার দিন শেষ, স্মার্টফোনেই হবে আবাস যোজনা সেলফ সার্ভে। এসি ঘর থেকে টেনে হিঁচড়ে বের করব, রাজ্যসভায় শাহকে হুমকি খার্গের, তুঙ্গে বিতর্কে। 6 থেকে 7 বছরের পর কেন এফআইআর, প্রশ্ন আইনজীবীর। অভিষেককে স্বস্তি দিল হাইকোর্ট। রয়েছেন দিল্লিতেই, তারপরও এনডিএ বৈঠকে অনুপস্থিত তৃণমূল ত্যাগী 3 সংখ্যালঘু সাংসদ। বাড়ছে জল্পনা। শুধু তিনি 3 জন নন, অনেকেই। এনসিপিআই থেকে তৃণমূলের ঘরোয়াপসি, জল্পনা বাড়ালেন সৌগত। বিকাশ ভবনের রং বদলে হচ্ছে গেরুয়া, ইউনিফর্মেও আসছে বদল। সৎকার করে ফেরার পথে বাড়িতে ধাক্কা, একসঙ্গে মৃত্যু 4 জনের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবর নিয়ে। ধানবাদে কয়লা পাচার মামলায় বড় সাফল্য ইডির। বেআইনি কয়লা পাচার এবং কালো টাকা কারবারের অভিযোগে ধানবাদের 31টি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির এই অভিযানে প্রায় 500 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার নগদ। কয়লা পাচার মামলায় এটাই যাবৎকালে সবচেয়ে বড় তল্লাশি ইডির। 31 জায়গায় অভিযান। ঝাড়খণ্ড পুলিশের দায়ের করা একাধিক এফআইআর এবং চার্জশিটের ভিত্তিতে কয়লা পাচার মামলায় আর্থিক দুর্নীতি তদন্ত শুরু করে ইডি। অর্থ তছরূপ প্রতিরোধ আইন 2002 এর আওতায় অনিল গোয়েল, এলবি সিং, হরেন্দ্র চৌহান এবং তাঁদের ঘনিষ্ঠ সহযোগী ও পরিচালক গণেশ যাদব, পাপ্পু মণ্ডল, রোহিত যাদব ও মাধো সিং সহ একাধিক ব্যক্তির আবাসন ও সংস্থায় এই অভিযান চালানো হয়। কোটি কোটি নগদ উদ্ধার। তদন্তে জানা গিয়েছে বেআইনিভাবে কয়লা তোলে এবং গরু পাচার করে বিপুল পরিমাণ কালো টাকা সংগ্রহ করেছেন অভিযুক্তরা। অভিযোগ, সেই টাকা বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে ঘুরিয়ে সাদা করার চেষ্টা করা হয়েছিল এবং পরবর্তীতে তা দিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি কেনা হয়। তল্লাশিতে ইডি ব্যাপক সাফল্য পেয়েছে। অভিযানের সময় এক অভিযুক্তকে প্রায় 160 কোটি টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি নগদ 1,02 লক্ষ টাকা উদ্ধার করেছেন আধিকারিকরা। তল্লাশিতে 200টারও বেশি সন্দেহভাজন স্থাবর সম্পত্তির দলিল, একাধিক ডিজিটাল ডিভাইস এবং হিসাবের খাতাসহ প্রচুর বেআইনি নথি উদ্ধার করা হয়েছে বলেই খবর। ধানবাদের কয়লা পাচার মামলায় ইডির উদ্ধার ও বাজেয়াপ্ত করা মোট সম্পত্তির পরিমাণ প্রায় 500 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। তদন্ত এখনও চলছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং উদ্ধার হওয়া সম্পত্তির উৎস কী তা খতিয়ে দেখছে ইডি। এর আগে নভেম্বর 2025-এ এই চক্রের সঙ্গে জড়িত অনিল গোয়েল এবং এলবি সিং এর ডেরায় তল্লাশি চালিয়েছিল ইডি। এই কয়লা কেলেঙ্কারির শিকড় কতদূর বিস্তৃত তা জানতে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের আগের থেকেই রেশন কার্ডের দুর্নীতি নিয়ে বিস্তার অভিযোগ করেছেন বিজেপি সরকার। তাদের দাবি, অনেক অযোগ্য মানুষ এই দীর্ঘদিন ধরে রেশন পেয়ে আসছেন। তাদের জন্যই তারা যোগ্য প্রাপক, তারা বঞ্চিত হচ্ছেন এই সুবিধার থেকে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অপচয় হচ্ছে বলে অভিযোগ তোলেন বিজেপি সরকার। তাই রাজ্যে এই বিজেপি সরকার আসার পরেই রেশন কার্ডের দিকে চোখ ঘুরিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। তারা রেশন কার্ড বাতিল করা শুরু করে দিয়েছে। এবার এক নজরে দেখে নিন কোন শর্তগুলো পূরণ না করলে রেশন কার্ড আপনার বাতিল হয়ে যেতে পারে। 1. বার্ষিক আয়। যাদের আয় বছরে 6 লক্ষ টাকার বেশি তাদের রেশন কার্ড বাতিল হতে পারে, কারণ এই পরিমাণ আয় রেশন পাওয়ার কথা নয়। সিএএতে যাদের নাম বাদ গেছে, অনেকেই নাগরিকত্বের জন্য সিএএ আবেদন করেছেন, আর সেক্ষেত্রে যদি এই আবেদন বাতিল হয় তাহলে আর মিলবে না রেশন। তবে আবেদনের যদি এখনও নিষ্পত্তি না হয় তাহলে সেই ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রেশন পাওয়া যাবে বলেই জানা গিয়েছে। সরকারি কর্মী হলে, রাজ্য কেন্দ্রীয় সরকারি কর্মী হলে পাশাপাশি পরিবারের সদস্যরা ইনকাম ট্যাক্স দিলে রেশন কার্ড বাতিল হতে পারে। এইসব ক্ষেত্রে কার্ড বাতিল। এক্ষেত্রে যদি আপনার 4টি পাকা ঘরের বাড়ি থাকে, 4 চাকা গাড়ি থাকে, তাহলে বাতিল হয়ে যাবে রেশন কার্ড। এছাড়াও গ্রামের বসবাসকারী মানুষদের যদি ট্রাক্টর থাকে, পাশাপাশি প্রচুর পরিমাণে সেচযোগ্য জমি থাকে, তাহলেও তাদের কার্ডও বাতিল হয়ে যাবে। বর্তমানে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে অসম, যার ফলে ঘটেছে বিপুল প্রাণহানি ও প্রভাবিত হয়েছেন হাজার হাজার মানুষ। এদিকে অসমের শিবসাগর জেলায় দীঘু নদীও তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছে। এই বিধ্বংসী বন্যায় মাত্র 1 ঘন্টায় একটা গোটা গ্রামকে বিধ্বস্ত করে দিয়েছে এই নদী। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে আসাম নাগাল্যান্ড সীমান্ত থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত হিলনি নেপালি খুঁটি গ্রামটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময় জনবসতিপূর্ণ এই গ্রামটি এখন বন্যার ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতীক হয়ে উঠেছে, যেখানে প্রায় 200টি গোর্খা পরিবার বংশানুক্রমে বসবাস করে আসছিল। জানিয়ে রাখি যে গত 19শে জুলাই নাগাল্যান্ডের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে দীঘু নদীর জলস্তর তীব্রভাবে বেড়ে যায়। সেই সময় গ্রামবাসীরা প্রতি বছরের মতো স্রোতে ভেসে আসা কাঠ, জ্বালানি কাঠ সংগ্রহ করেছিলেন, কিন্তু নদীটি দ্রুত ফুলে ওঠে, ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং ঘরবাড়ি, কৃষিজমি, গবাদি পশু ভাসিয়ে নিয়ে যায়। সেই ভয়াবহ ঘটনার প্রসঙ্গ উপস্থাপিত হলে 38 বছর বয়সী বলরাম শর্মা বলেন,
শুরুতে কেউই এই বিপদের বিষয়টি বুঝতে পারেনি। হঠাৎ করে জল দ্রুত বেড়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যে পুরো গ্রামটি ডুবে গিয়েছিল। তিনি বলেন, মানুষ নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেওয়ারও সময় পায়নি। উদ্ধারকারী দল নিরাপদে উদ্ধার করার আগে তার পরিবার 2 দিন ধরে উঁচু জায়গায় আটকে পড়েছিল। বহু মানুষ মারা গেছেন, পরিবার গৃহহীন। বলরাম শর্মার মতে এই দুর্ঘটনায় অন্তত 7 জন প্রতিবেশী প্রাণ হারিয়েছেন। 35 বছর বয়সী প্রকাশ শর্মা তার নৌকায় করে পরিবারের 14 জনকে উদ্ধার করলেও তার 60টি গবাদি পশুর মধ্যে মাত্র 4টি প্রাণে বেঁচেছে। এর পরিবার বর্তমানে তিনসুকিয়া জেলার মার্গেরিটায় আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে। প্রকাশ শর্মা বলেন, গ্রামটির স্বাভাবিক অবস্থায় ফিরতে 30 থেকে 40 বছর সময় লাগতে পারে। তার মতে, গ্রামবাসীরা শুধু তাদের ঘরবাড়ি ও সম্পত্তিই হারাননি, বরং তাদের সম্পূর্ণ জীবনযাত্রা ও জীবিকাও হারিয়েছেন। বন্যায় হাজার হাজার গবাদি পশু ভেসে গেছে। উল্লেখ্য যে এই গ্রামটির অর্থনীতি পুরোপুরি ডেয়ারি ফার্মিংয়ের উপর নির্ভরশীল ছিল। গ্রামবাসীদের মতে গ্রামে প্রায় 4000 গবাদি পশু ছিল, সেগুলোর বেশিরভাগই বন্যায় ভেসে গেছে। বলরাম শর্মা তার 23টি গবাদি পশুর মধ্যে 16টি হারিয়েছেন। অন্যদিকে তার একাধিক প্রতিবেশী তাদের সমস্ত গবাদি পশু হারিয়েছেন। গ্রামের পরিবারগুলি দুধ বিক্রি করে প্রতি মাসে 50,000 টাকা বেশি আয় করত এবং গরু বিক্রি থেকেও প্রতি বছর যথেষ্ট আয় হতো। তবে এই ভয়াবহ বন্যার পর গ্রামটি বান্দি পাথর, উপড়ে পড়া গাছ, ভাঙা টিনের চাল এবং বাঁশের কাঠামোতে ছেয়ে গেছে। একাধিক জায়গায় মৃত পশুর দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। একসময় এই প্রাণবন্ত গ্রামটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর রীতিমতো জনশূন্য মনে হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেতে এবার সেলফ সার্ভে করতে পারছেন উপভোক্তারা। স্মার্টফোনের মাধ্যমে করা যাচ্ছে এই সার্ভে। এর ফলে আর সরকারি অফিসে ঘুরতে হবে না মানুষকে। যদিও অফিসের মাধ্যমেও চলবে সার্ভের কাজ। এখনও পর্যন্ত রাজ্যে সেলফ সার্ভে হয়েছে 2,35,955টি। সবথেকে বেশি সেলফ সার্ভে হয়েছে মালদহে, সবথেকে কম হয়েছে কালিম্পংয়ে। জানা গিয়েছে আগামী 15ই আগস্ট পর্যন্ত এই সমীক্ষা চলবে। যাদের পাকা বাড়ি নেই, যোগ্য, তারা স্মার্টফোন থেকে সেলফ সার্ভে করে নিতে পারেন। কোনো উপভোক্তা নিজেই সার্ভে করতে না পারলে প্রতিবেশী বা পরিবারের অন্য কারো সাহায্য নিতে পারেন বলেই জানিয়েছেন রাজ্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে সংক্রান্ত তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে মোট 2,35,955টি সেলফ সার্ভে সফলভাবে নথিভুক্ত করা হয়েছে। উত্তরবঙ্গে আবেদনের সংখ্যা সবথেকে বেশি, তবে কালিম্পংয়ে স্বসমীক্ষা বা সেলফ সার্ভের সংখ্যা সবথেকে কম। তথ্য অনুযায়ী মালদহে 55,632, জলপাইগুড়িতে 46,366, কোচবিহারে 25,874, উত্তর দিনাজপুরে 17,208, নদিয়ায় 12,472, মুর্শিদাবাদে 10,881, পশ্চিম মেদিনীপুরে 10,867, দক্ষিণ 24 পরগনায় 10,407, আলিপুরদুয়ারে 8,468, পূর্ব মেদিনীপুরে 5,914, উত্তর 24 পরগনায় 5,563, পুরুলিয়ায় 5,212, ঝাড়গ্রামে 4,796, হুগলিতে 4,086, বীরভূমে 3,804, পূর্ব বর্ধমানে 3,238, বাঁকুড়ায় 2,126, দক্ষিণ দিনাজপুরে 1,554, হাওড়ায় 544, পশ্চিম বর্ধমান 396, শিলিগুড়ি মহকুমা পরিষদে 391, দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদে 131, কালিম্পংয়ে 25টি সেলফ সার্ভে নথিভুক্ত হয়েছে। নিজের স্মার্টফোনে সার্ভে করতে 2টি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপ দুটির নাম হলো আবাস প্লাস 2024 ও আধার ফেস আরডি। আবাস প্লাস 2024 অ্যাপটি খুলে নিজের পছন্দের ভাষা নির্বাচন করে আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদনকারীকে নিজের ও পরিবারের সকল সদস্যদের তথ্য, জব কার্ড সংক্রান্ত সব তথ্য নথিভুক্ত করতে হবে। দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও। এরপরে অ্যাপে যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলো সঠিক উত্তর দেবে। বর্তমানে যে কাঁচা বাড়িতে আবেদনকারী থাকেন তার ছবিও তুলে পাঠাতে হবে। সেখানে নতুন বাড়ি তৈরি করতে চান সেই জায়গারও ছবি তুলে অ্যাপে আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ হলে আপলোড সার্ভে বাটনে ক্লিক করতে হবে। সমীক্ষাটি সফল হলে স্ক্রিনের উপরে ভেসে উঠবে সার্ভে কমপ্লিটেড সাকসেসফুলি। প্রশ্ন ফাঁস সংক্রান্ত কেন্দ্রের আনা নয়া আইন নিয়ে রাজ্যসভাতেও ঘোর বিতর্ক। কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে কংগ্রেস সভাপতি বললেন, একদিন বিরোধীরা আপনাদের এসি ঘর থেকে বের করে এনে জনতার সামনে ফেলে দেবে। বিজেপি বলছে রাজ্যসভার বিরোধী দলনেতার এই মন্তব্য আসলে স্পষ্ট হিংসাত্মক হুমকি এবং এক্সামিনেশন অ্যাক্ট অর্থাৎ প্রশ্ন ফাঁস বিরোধী আইন নিয়ে সংসদে আলোচনা শুরু থেকে একের পর এক বিতর্ক চলছে। লোকসভায় প্রহ্লাদ যোশীকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য, রাহুল গান্ধীর ইডিয়েট অন্ধভক্ত মন্তব্য, দুই নিয়েই প্রবল হট্টগোল হয়েছে। দুই গান্ধীকেই ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিজেপি। এবার রাজ্যসভাতেও সেই বিতর্কের পুনরাবৃত্তি। রাজ্যসভায় বিতর্কের কেন্দ্রে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ওই বিল নিয়ে বলতে গিয়ে দাবি করেন, নতুন করে আইন এনে লাভের লাভ কিছু হবে, কিছুই বদলায়নি, শুধু সংখ্যাগুলি বদলে গিয়েছে, শুধু একটু শাস্তি আর জরিমানা বেড়েছে। খার্গের প্রশ্ন, এই বিল এনে কি হবে? এটা মনুস্মৃতি থেকে অনুপ্রাণিত মনুনীতি। মনুস্মৃতি শুধুই বর্ণবাদে উস্কানি দেয়। শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে আরএসএস। পড়ুয়াদের চাপের যাতে ক্ষমতা হারাতে না হয় সেজন্যই জমি ছেড়েছে সরকার। পড়ুয়াদের সমস্যার স্থায়ী সমাধান করাটা সরকারের উদ্দেশ্যই নয়, তাড়াহুড়ো করে একটা বিল এনেছে। কেন 2024 সালে প্রশ্ন ফাঁসের পর সেই প্রশ্ন ফাঁস আটকানোর চেষ্টা করা হলো না? সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে কংগ্রেস সভাপতি বলে দেন,
একদিন বিরোধীরা আপনাদের এসি রুম থেকে বের করে এনে জনতার সামনে ফেলে দেবে। তাঁর সাফ কথা, অমিত শাহকে জবাব দিতে হবে কেন পড়ুয়াদের উপর এত নির্যাতন করা হলো। খার্গের এই জোড়া মন্তব্যে প্রবল ক্ষুব্ধ বিজেপি। গেরুয়া সাংসদরা সঙ্গে সঙ্গে বলেন এটা সরাসরি হিংসার হুমকি। খার্গেকে ক্ষমা চাইতে হবে। তার মনুস্মৃতি মন্তব্য নিয়েও পাল্টে এসেছে বিরোধী শিবির থেকে। জেপি নাড্ডা, সুধাংশু ত্রিবেদীরা বলছেন খার্গে যে নকল মনুস্মৃতি পড়ে ভুল বোঝাচ্ছেন, যা বলছেন সেটার সপক্ষে প্রমাণ দিন। নাড্ডা বলে দেন আবেগের আতিশয্যে অসংসদীয় কথা বলছেন কংগ্রেসের সভাপতি, তাকে ক্ষমা চাইতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া এফআইআরে আপাতত কোনো পদক্ষেপ নয়। রাজ্যে সরকার বদলের পর প্রায় প্রতিনিয়ত নতুন নতুন মামলা দায়ের হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে। ভবানীপুর, কালীতলা, বিষ্ণুপুর সহ একাধিক থানায় মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই সব মামলা নিয়েই বৃহস্পতিবার অন্তর্বর্তী নির্দেশ দিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ। আগামী 6 আগস্ট ফের এই মামলার শুনানি রয়েছে। আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। এদিনের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অনেক এফআইআর হয়েছে, একটার পর একটা মামলা না করে একটা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হোক। আদালত তদন্তকারীকে বাধা দেবে না, কিন্তু পদক্ষেপ করার কি দরকার আছে? 6-7 বছর পর মামলা হচ্ছে। বিচারপতি প্রশ্ন তুলেছেন, ঘটনার 6-7 বছর আগে একের পর এক এফআইআর করা হচ্ছে। অভিষেকের আইনজীবী শঙ্করায়ণ জানান, 4 মের পরে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে প্রচুর এফআইআর হয়েছে। গত 2 মে অভিষেক কি মন্তব্য করেছিলেন তা নিয়ে 25 মে কেন অভিযোগ দায়ের করা হলো, সেই প্রশ্নও তুলেছেন আইনজীবী। তিনি আরও উল্লেখ করেছেন, দক্ষিণ 24 পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস হেরেছেন 2 বার। তিনি কয়েক বছর পর এফআইআর করছেন। এপ্রিলে করা মন্তব্যের জেরে যে জুনে এফআইআর হয়েছে সে কথাও জানিয়েছেন তিনি। উদাহরণ হিসেবে বলেছেন, 2017-র ঘটনায় 7 বছর পর অভিযোগ দায়ের। 2020 সালে আমফানের ঘটনা 6 বছর পর এফআইআর হয়েছে। আইনজীবী এম.ভি. রাজু এদিন উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর সময় যে নির্দেশ ছিল সেটা অন্তর্বর্তী নির্দেশ ছিল। সাধারণ মানুষের এফআইআর এভাবে অনেকটা সময় পর হয় না। বিচারপতি বলেন, ভবিষ্যতে কি হবে সেটা ভেবে কিছু আর্জি করবেন না। ভবিষ্যতের কথা ভেবে কোনো নির্দেশ দেব না, শুধু দায়ের হওয়া এফআইআরে সীমাবদ্ধ থাকুন। আইনজীবী তুষার মেহতা প্রশ্ন করেন, কেউ একজন স্পেশাল ট্রিটমেন্ট পাবে কেন? আগাম জামিন নিক। বিচারপতি বলেন, কিন্তু কোনো সাধারণ মানুষের এফআইআর এভাবে অনেকটা সময় পর হয় না। মামলাকারীকে গ্রেপ্তার না করে তদন্তের নির্দেশ দিলে কি অসুবিধা আছে? এস.ভি. রাজু বলেন, এফআইআর হয়নি কারণ প্রভাবশালী ছিলেন, গ্রহণযোগ্যতা নেই এই মামলার। বিচারপতি বলেন, কোনো পদক্ষেপ করা যাবে না। ভোটের ফলাফলের পর তৃণমূল ছেড়ে এনসিপিআইতে মিশে গিয়েছেন 20 জন সাংসদ। এনডিএর শরিক তাঁরা। স্পিকার ওম বিড়লা মান্যতা না দিলে এনডিএর শরিকি বৈঠকে যোগ দিয়েছিলেন কাকুলি, শতাব্দী, সায়নীরা। তবে এই বৈঠকে 3 সাংসদের অনুপস্থিতি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, বিক্ষুব্ধ তৃণমূল তথা এনসিপিআই এর 20 জন সাংসদের মধ্যে 3 মুসলিম সাংসদ বৈঠকে গরহাজির ছিলেন। আর সেখানেই প্রশ্ন উঠেছে, আবার কি তৃণমূলে ফিরে যাবেন তারা? এনডিএ বৈঠকে এনসিপি সাংসদরা। ভোটের ফলাফলের পরই সংসদীয় রাজনীতিতে তৈরি হয় নতুন সমীকরণ। কাকুলি, সুদীপ সহ 20 জন বিক্ষুব্ধ সাংসদ ঘোষণা করেন, তৃণমূল থেকে বেরিয়ে এনসিপিআই এর সঙ্গে মিশে যাচ্ছেন তারা। এনডিএর শরিক দলের সাংসদ হিসেবে কাজ করবেন। সেক্ষেত্রে এনসিপিআইকে যাতে সংসদীয় দলের মান্যতা দেওয়া হয় তার জন্য স্পিকারের কাছে আবেদন করেছেন তারা। কিন্তু এখনও তাতে মান্যতা দেয়নি স্পিকার ওম বিড়লা। এনসিপিআই স্বীকৃতি ঝুলে থাকলেও সর্বদলীয় বৈঠকে ডাক পেয়েছিলেন বিক্ষুব্ধ সাংসদরা। তা নিয়ে শোরগোলও হয়, প্রতিবাদ করেছিলেন বিরোধীরা। এরপরই দেখা যায়, গত সপ্তাহে এনডিএ সাংসদদের বৈঠকে ডাক পাননি কাকুলি, সুদীপরা। তবে গত মঙ্গলবার তারা ডাক পেয়েছিলেন। এমনকি বৈঠক থেকে বেরিয়ে এসে কাকুলি, জুনরা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাদের এনডিএর শরিক দল হিসেবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। কোন 3 সাংসদ অনুপস্থিত ছিলেন? সূত্রের খবর, গত মঙ্গলবার এনডিএ বৈঠক হাজির ছিলেন না 3 মুসলিম সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। জানা গিয়েছে, বাদল অধিবেশন উপলক্ষে দিল্লিতেই রয়েছেন তারা। এই আবহে 3 মুসলিম সাংসদের বৈঠকে অনুপস্থিত থাকা ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খলিলুর, আবু তাহের বিজেপিতে মিশে যাবেন না। নিজেদের এলাকায় তাদের রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেখানকার যা জনবিন্যাস সেই অনুপাতে রাজনৈতিক অবস্থান ঠিক করতে হবে। যদিও কেন তারা বৈঠকে ছিলেন না এই বিষয়ে এখনো পর্যন্ত কেউ মুখ খোলেনি। এটা আসলে নিছক সাধারণ কোনো কারণ, নাকি সত্যিই এনসিপিআই থেকে দূরত্বের ইঙ্গিত কিনা? আপাতত 3 সাংসদের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।